ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাইকে। আর ইন্ডিয়া এই ম্যাচটা ড্র করেনি ভাই, ইন্ডিয়া এই ম্যাচটা হেরে গেছে। আর কিভাবে জিতে যাওয়া ম্যাচ হেরে যেতে হয় সেটা তুমি এই খেলাটা দেখে, ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার টেস্ট খেলাটা দেখে বুঝতে পারবে যে কিভাবে তোমার জিতে যাওয়া হাতে ম্যাচ সেখান থেকে হেরে যেতে হয় কিভাবে। কারণ ইন্ডিয়ার আপকামিং যে টেস্ট ম্যাচগুলো আছে সেগুলো আছে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার সঙ্গে। অস্ট্রেলিয়ার সঙ্গে বিজিটি 5টা আছে, আর নিউজিল্যান্ডের সঙ্গে মনে হচ্ছে 2টো আছে। সো এই দুটো মানে 5, 6, 7, এই 7টা ম্যাচ থেকে 5টা ম্যাচ জিততেই হবে। আর এইগুলো এতটাও ইজি হবে না। আর শ্রীলঙ্কার সাথে এরকম জিতে যাওয়া ম্যাচকে হেরে গেল ইন্ডিয়া। এটা ড্র হয়নি, শ্রীলঙ্কা ড্র করিয়েছে। ইন্ডিয়ার কাছে প্রথম ইনিংসে 503 রান ছিল, সেখান থেকে ইন্ডিয়া ভাই ম্যাচটা ড্র করলো। এটা বিশ্বাসই হচ্ছে না। খেলা দেখার সময় আজকে ভাই এত রাগ ধরছিল, আমি তোমাদেরকে পুরো বলবো যে কিভাবে কিভাবে ইন্ডিয়া ম্যাচটা ধীরে ধীরে হারতে শুরু করেছে। তো ভিডিওটা পারলে পুরোটা দেখো আর বুঝে যাবো ভাই ইন্ডিয়া কোথায় কোথায় ভুল করেছে। তো প্রথমে ইন্ডিয়া ব্যাটিং করে 503 রান বানায়। প্রথম দিন পুরো ব্যাট করে, সেকেন্ড দিন শেষ হওয়ার 2 ঘন্টা আগে ম্যাচটা ছেড়ে দেয়। আর এতে অনেক ব্যাটসম্যানদের কন্ট্রিবিউশন আছে, যেমন জাসওয়াল 45 বানায়, দেবদত্ত পাডিক্কাল সেঞ্চুরি বানায়, তারপরে আমাদের শুভমান গিল 50 বানায়, আরও রবীন্দ্র জাডেজা বানায়, ধ্রুব জুরেল সেঞ্চুরি বানায়। বাট তারপরে শ্রীলঙ্কা যখন সেকেন্ড দিনের শেষ যে 2 ঘন্টা ছিল তখন ব্যাটিং করতে এলো, 35 রানে 3টে উইকেট ফেলে দিয়েছিল। আমরা তো হয়েছিলাম ভাই শ্রীলঙ্কাকে আমরা ইনিংসে হারিয়ে দিতে পারবো এইরকম খেললে, আর সেরকম দিকে কিন্তু যাচ্ছিল। প্রথম ওই শ্রীলঙ্কা যখন ব্যাটিং করতে শুরু করলো সেকেন্ড ডেতে 3টে উইকেট পড়ে গেল। আর 3 নাম্বার দিন যখন আসে তখন শ্রীলঙ্কা ভাই সত্যি কথা বলতে দাঁড়িয়ে যায়। আর তখন আমাদের ইন্ডিয়ান বোলাররা আউট করতে পারছিল না শ্রীলঙ্কাই ব্যাটসম্যানগুলোকে। সো 3 নাম্বার দিনে কিন্তু শ্রীলঙ্কা প্রপার ডমিনেট করতে থাকে। আর পাসিন্দু আর কামিন্দু এরা দুজনে মিলে 80 রান বানায়, আর একজন 32 রান বানায়। একজন বল খেলে 133, একজন 58 বল। এইখানে শ্রীলঙ্কা ম্যাচটা ধরে নিয়েছিল। আর তারপরে ও যখন আউট হলো, ধনঞ্জয় দে সিলভা এলো, আউট হয়ে গেল সঙ্গে সঙ্গে। বাট তারপরে আবার যখন সোনাল দিনুসা এলো, 103 রান বানায় ফার্স্ট ইনিংসে। আর ওখান থেকে ম্যাচটা ডমিনেট হতে শুরু করে ইন্ডিয়া, আর তারপরে খেলা ধরতে পারে না। বাট 4 নম্বর দিনের প্রথম দিকে গিয়ে ইন্ডিয়া শ্রীলঙ্কাকে অল আউট করে দেয় 290 রানে। এবার যখন 290 রানে অল আউট হয়ে যায় ইন্ডিয়ার কাছে, তখনও 200 রান পড়ে থাকে। আর আমরা ভাবি যে ঠিক আছে ফলো অন খেলিয়ে দিই, বাট এটাই কিন্তু সব থেকে বড় ভুল হয়েছে। তোমরা বলে কেন 200 রান তো আছে, কতই করতে পারবে শ্রীলঙ্কা, এটা কিন্তু আমিও ভেবেছিলাম। বাট তখন যদি ইন্ডিয়া আবার একবার ব্যাট করে নিত, এটা ইন্ডিয়ার বোলারদের জন্য সব থেকে ভালো হতো। কারণ 3 নাম্বার দিন পুরো বোলিং করে ইন্ডিয়ান বোলাররা ফটিক শুরু হয়ে গেছিল। আর 4 নম্বর দিনে আবার সেম কন্টিনিউ বোলিং করাটা এতটাও ইজি ছিল না। আর তারপরে যখন ফলো অনটা খেলায় ওদের ব্যাটসম্যানরা কিন্তু ব্যাটিং ফর্মেই ছিল, ব্যাটিংয়ে কানেক্ট ছিল। যদি ইন্ডিয়া আবার ব্যাটিং করতে আসতো তাহলে ওদের ফ্লোটা ভেঙে যেত। এটাই আমি মেন কথা বলছি, এই ফ্লোটা ভাঙা, ওই তাড়াহুড়োর মধ্যে ওদেরকে আবার ব্যাটিং করতে নামানো। ইন্ডিয়া যদি তখন সেকেন্ড ইনিংসটা তখন ব্যাট করে নিত, আরও যদি 150 রান বানিয়ে দিত, তাহলে ভাবো ওদের মধ্যে চাপটা কতটা বড় পড়ে যেত। আর আমাদের ইন্ডিয়ান বোলারদেরও সেই ফটিকটা হতো না, আর ওরা প্রপারলি আবার বল করতে পারতো সেকেন্ড ইনিংসে এসে। বাট ওই জিনিসটা হলো না, শ্রীলঙ্কাকে ফলো অন খেলিয়ে দিল, আর ওরা ব্যাটিং ফর্মেই ছিল, আর সেই ফর্মেতেই ওরা এগোতে থাকলো। 4 নম্বর দিনে প্রথমে সেরকম উইকেটই পেল না, মাত্র 2টো না 3টে উইকেট তুলেছিল। একজন বানালো 32, একজন 92, একজন 55, একজন 23, একজন 133, সোনাল দিনুসা। ভাই প্রপার ডমিনেট করেছে ওরা। ওরা ম্যাচটা ড্র করিয়েছে, আমরা ম্যাচটা ড্র করতে পারিনি, ওরা ম্যাচটা ড্র করিয়েছে। আর এখানে অনেকগুলো পয়েন্ট কেটে গেল ইন্ডিয়ার থেকে WTCর ফাইনালে যাওয়ার থেকে। আর ওরা এত ভালো ব্যাটিংটা করলো কি করে? ফার্স্ট ম্যাচেতে ওরা কিন্তু এত ভালো ব্যাটিং করতে পারেনি। ফার্স্ট ইনিংসে, এই ম্যাচের ফার্স্ট ইনিংসেও কিন্তু অত ভালো ব্যাটিং করতে পারেনি। সেকেন্ড ইনিংসে এত ভালো ব্যাটিং করলো কি করে? কারণ ওরা ব্যাটিং এর মধ্যেই ছিল, ওদেরকে একটুও ব্যাটিং থেকে সরানো হয়নি। ওরা ব্যাটিং প্র্যাকটিস করেই যাচ্ছে কন্টিনিউ 2 দিন ধরে। আর সেই তোমরাই বলো, সেই সেকেন্ডের এন্ড থেকে 5 নম্বর দিন শেষ পর্যন্ত সবাই ব্যাটিংই করে যাচ্ছে, তাহলে কি করে হবে? আমাদের বোলাররা কত ডেলিভার করবে? তুমি বুঝতে পারছো আমাদের বোলারদের ভাই একটা ফটিক তো থাকবেই, রিকভারি কি করে হবে টানা বল করে গেলে? বাট সোনাল দিনুসা যেভাবে খেলেছে শ্রীলঙ্কার জন্য, সত্যি কথা বলতে 5 নম্বর দিনে এসে এইভাবে ব্যাটিং করাটা আনবিলিভেবল ছিল। বাট তারপরে তোমরা দেখো যখন এদিক থেকে ধনঞ্জয় দে সিলভা আউট হয়ে গেল, তারপরে সোনাল দিনুসা একদিকে টিকে ছিল ঠিকই, বাট তারপরে নিরোশান যখন আউট হলো, এক এক করে এরা যখন আউট হতে থাকছিল, ভাই এই খেসারা কি করে 150টা বল খেললো আমাকে তুমি বলে দাও। খেসারা কিভাবে 150টা বল খেললো?
এ 150টা বল খেলা উচিত নয়। তোমরা যদি দেখো অস্ট্রেলিয়ান ক্রিকেটে যখন ক্যাপ্টেন্সি করে, মানে প্যাট কামিন্স যখন ক্যাপ্টেন্সি করে, যখন এরকম সিচুয়েশনে এসে যায়, প্রপার ডিফেন্স করে যাচ্ছে, ও সব ফিল্ডারদেরকে কাছে নিয়ে চলে আসে আর ব্যাটসম্যানকে এত বেশি প্রেসারাইজ করে দেয়, ওরা প্রেসারে আউট হয়ে যায়। বাট আমাদের শুভমান গিলের থেকে এই জিনিসটা আমি দেখতেই পেলাম না। এটাই হচ্ছে ডিফারেন্স ভাই। সবাই পুরো এটাই তো গেম প্ল্যান, সবাইকে কাছে নিয়ে এসে এমনভাবে ব্যাটসম্যানের উপরে প্রেসার বানাও, সে ভাই ভয়েতেই আউট হয়ে যাবে। এমনভাবে সবাই পুরো ঘিরে ফেলবে। তোমরা এই ছবিটা দেখো আর বুঝতে পারছো কিরকম ব্যাটসম্যানের উপরে প্রেসার এসে যায় যখন চারিদিকে ফিল্ডাররা চলে আসে। বাট যাই হোক, খেসারাকে যাই হোক করে আউট করলো মানব সুতার। বাট ভাই তারপরে আর উইকেটই পড়ছিল না, তারপরেও একজন 28 বল খেলে গেল, 90 বল খেলে গেল। 90 বল কি করে খেললো ভাই? কি করে 90টা বল খেললো ভাই? লাস্ট ব্যাটসম্যান ওকে আউটই করতে পারছে না, ফিল্ডার ঠিক করে লাগাচ্ছেই না, সামনে এসে ঘিরছেই না, তাহলে কি করে এমনি এমনি উইকেট পেয়ে যাবে? এতটাই সস্তা নাকি? ঠিকঠাক ক্যাপ্টেন্সি এখনো শুভমান গিলের সেটা হয়নি। আর বোলারদের তো আমি বললাম প্রথমেই যে বোলাররা প্রপার রেস্ট পায়নি, কি করে সেই রকম ডেলিভার করবে? যদি এইরকম প্রপার ফিল্ডিং সেট আপ হতো, চারিদিকে ফিল্ডিং থাকতো, তাহলে কিন্তু ওই খেসারা একটা খুব তাড়াতাড়ি একটা আউট তুলে দিয়েছিল, মানে ক্যাচ তুলেছিল, সেটা কিন্তু ধরতে পারেনি। সেটা যদি কাভার্সের ফিল্ডার একটু সামনে থাকতো, শুভমান গিল যদি একটু সামনে থাকতো, তাহলে কিন্তু ওইটা আউট হতে পারতো। আর এইরকম ছোট ছোট যে চান্সগুলোকে মিস করেছে, কারণ সেরকম ক্যাপ্টেন্সি হয়নি। সত্যি কথা বলতে সেরকম ক্যাপ্টেন্সি আমি দেখতে পাইনি শুভমান গিলের থেকে। এবার তুমি যদি বলো যে যদি ইন্ডিয়া ম্যাচটা জিতে যেত, তাহলে কিন্তু কেউ বলতো না এই কথাটা, ইন্ডিয়া মানে ড্র করেছে বলে এই জিনিসটা আসছে ভাই। কারণ লাস্টের দিকে তুমি লাস্ট ব্যাটসম্যান আছে, তারা যদি 150টা বল 90টা বল খেলতে থাকে, তখন তো কোয়েশ্চেন উঠবেই। অন্যদিকে অস্ট্রেলিয়ান টিম যখনই এরকম সিচুয়েশনে থাকে, ব্যাটসম্যানদেরকে লজ্জিত করার জন্য পুরো চারিদিকে ফিল্ডার দিয়ে ঘিরে দেয়। কেন করে? দ্যাট ইজ এ রিজন ভাই। ওদেরকে মানসিক প্রেশারটা ফেলে দেয় অস্ট্রেলিয়া, আর এইভাবেই কিন্তু ওরা আউটটা করে। বাট এইখানেতেই আমরা পিছিয়ে আছি। এবার সারান জ্যানকে যে এবারে নতুন খেলালো ভাই, আমি সেরকম দারুণ পারফরমেন্স দেখতে পাইনি, মাত্র একটা উইকেট পেয়েছে সেকেন্ড ইনিংসে। এটা এতটাও ইমপ্রেসিভ নয় সেরকম, যেভাবে বল টার্ন করছিল, বাট অতটাও ইমপ্রেসিভ নয় যতটা মানব সুতার প্রথমে এসে করেছিল। মানব সুতার যেরকম ভাবে বল করছে আর কন্টিনিউ পারফরমেন্স দিয়ে যাচ্ছে, এটা আনবিলিভেবল। আর মানব সুতার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, নেক্সট জেম হবে ইন্ডিয়ার মানব সুতার, লেফট আর্ম স্পিনারে। এবার যদি ইন্ডিয়া ওই সেকেন্ড ইনিংসে ফার্স্টেই ব্যাটিং করে নিত ফলোয়ার না খেলিয়ে, তাহলে কি হতো দেখো, ইন্ডিয়ার ব্যাটসম্যানদের আরো রান চলে আসতো প্রথমত, আর দ্বিতীয়ত শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের উপরে একটু বেশি প্রেশার পড়ে যেত। আর ওই প্রেশারেই কিন্তু ওরা 3 নম্বর দিনের, সরি 4 নম্বর, হ্যাঁ 4 নম্বর দিনের এন্ড থেকে প্রেশারের মধ্যে থাকতো, আর ওরা তাড়াতাড়ি আউট হয়ে যেত, কারণ ওরা তখন প্রপারলি ডিফেন্স করতে যেত। আর ওখানেই ওদের একটু মানসিক চাপ পড়তো, আর ওই জিনিসগুলোর মধ্যে কিওসের মধ্যেই আউটগুলো তাড়াতাড়ি হতো, আর ইন্ডিয়ার কাছে জেতার প্রপার চান্স ছিল। বাট ইন্ডিয়া নিজে থেকে ওই চান্সটা মিস করলো, আর রেজাল্ট তোমাদের সামনে ড্র। এরপরে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার সঙ্গে যে সিরিজটা আছে, সেখানে কিন্তু অনেক সমস্যা হবে ইন্ডিয়ার জন্য, কারণ ওখানে 7টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জেতা এতটাও ইজি হবে না। আর আমার মনে হয় না 5টা জিততে হবে, 6টা জিততে হবে মনে হচ্ছে। ইন্ডিয়ার জন্য ডাব্লিউটিসির ফাইনাল প্রায় ইম্পসিবল হয়ে গেছে, কারণ অস্ট্রেলিয়ার সামনে বিজেটি, হ্যাঁ যদিও ইন্ডিয়াতে হবে, বাট এতটাও ইজি হবে না ইন্ডিয়ার জন্য। কারণ অস্ট্রেলিয়ার বোলাররা সেই পিক পারফরমেন্স দিচ্ছে। অস্ট্রেলিয়ার বোলাররা তোমরা দেখো, ওদের 5টা বোলার আছে, 5টা বোলারই ভাই ওরা টপ 10 র্যাঙ্কিং এর মধ্যে ঢুকে গেছে। মিচেল স্টার্ক যে 36 বছর বয়সে গিয়ে পিক যাচ্ছে, #1 বোলিং র্যাঙ্কিং এ যাচ্ছে। বুঝতে পারছো যে কোন লেভেলে ওরা পারফরমেন্স দিচ্ছে বোলিং এ? সো ইন্ডিয়ার জন্য অনেক বড় সমস্যা তৈরি হয়ে গেছে। আর নেক্সট টেস্ট ম্যাচ আছে আমার মনে হয় নিউজিল্যান্ডের সঙ্গে। বাট এখানে দুটো প্লেয়ারের ওপরে প্রচুর বড় কোয়েশ্চেন আসছে। একটা হচ্ছে মানব সুতার নয়, একটা হচ্ছে আমাদের সরফরাজ খান, আর একজন হচ্ছে আকিব নাবি। এদের দুজনকে রিপ্লেসমেন্ট হিসাবে নিয়ে এলো, বাট এদেরকে এখনো খেলালো না। এটার ভিডিও আমি নেক্সট পার্টে নিয়ে আসছি। এটার ভিডিও খুব তাড়াতাড়ি এসে যাবে চ্যানেলে। সো সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে নিও। এই ভিডিওটাতে এটাই ছিল। নেক্সট ভিডিও এদের দুজনের উপরে প্রপার আমি ডিটেলস নিয়ে আসবো যে এদের দুজনের কি হবে, নেক্সট কি এরা চান্স পাবে নাকি পাবে না। সো সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য টাটা, দেখা হবে পরের ভিডিওতে।